সো হ্যালো স্টুডেন্টস, আমি মনোজ সরকার অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল কমার্স ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমরা ওয়েস্ট বেঙ্গলের 2024-25 সালের সেমিস্টার বেস সিলেবাস অনুযায়ী আমরা অ্যাকাউন্টস এবং কমার্সের অন্যান্য সাবজেক্টের টপিক ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করছি। আমরা যে চ্যাপ্টারটি শুরু করেছিলাম সেটি হলো অ্যাকাউন্টসের ইন্ট্রোডাকশনের চ্যাপ্টার। ইন্ট্রোডাকশনের অলরেডি আমাদের দুটো ক্লাস হয়ে গেছে। আজ আমরা লাস্ট ক্লাস অর্থাৎ ইন্ট্রোডাকশন পার্ট 3 করতে চলেছি। আজকের ক্লাসটিতে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো বেসিক অ্যাকাউন্টিং টার্মস। অর্থাৎ অ্যাকাউন্টস করতে গেলে একজন অ্যাকাউন্টেন্টের যে বিভিন্ন ওয়ার্ডগুলি সম্পর্কে, যে টার্মগুলি সম্পর্কে জানতে হয়, সেই বিষয়গুলি সম্পর্কে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। সবার প্রথম আমরা আজ যেটি শিখতে চলেছি সেটি হলো ক্যাপিটাল কাকে বলে। সো ক্যাপিটাল কাকে বলে এটি জানার আগে আমাদেরকে আগে একটা প্রিন্সিপাল সম্পর্কে জানতে হবে, একটা নীতি সম্পর্কে জানতে হবে। সেটি হলো এন্টিটি কনসেপ্ট বা সত্তা ধারণা। এন্টিটি কনসেপ্ট কথার অর্থ হচ্ছে সত্তা ধারণা। অর্থাৎ একজন বিজনেস তার মালিকের থেকে সম্পূর্ণ আলাদা একটি ব্যক্তি। এই যে ধারণা, এই ধারণাকে বলা হয় এনটিটি কনসেপ্ট বা সত্তা ধারণা। যেমন একটা উদাহরণের মধ্যে দিয়ে বলতে গেলে চলে, যদি আমি রিলায়েন্স কোম্পানির কথা বলি, রিলায়েন্স লিমিটেড একটা কোম্পানি বা একটা বিজনেস এবং তার ওনার আমরা জানি মুকেশ আম্বানি। তো মুকেশ আম্বানি রিলায়েন্স কোম্পানির মালিক হতে পারে, কিন্তু অ্যাকাউন্টসের রেসপেক্টে, ফাইন্যান্সের রেসপেক্টে, আইনের রেসপেক্টে সে একজন আলাদা ব্যক্তি। অর্থাৎ মুকেশ আম্বানি রিলায়েন্স কোম্পানির মালিক, কিন্তু মুকেশ আম্বানি যখনই কোনো টাকা, কোনো সম্পত্তি রিলায়েন্স কোম্পানিতে ইন্ট্রোডিউস করে বা কন্ট্রিবিউট করে বা ইনভেস্ট করে, কোম্পানির জন্য সেটি একটা আলাদা ব্যক্তির থেকে জিনিস পাচ্ছি বলে ভেবে নেব। এই যে ধারণা, অর্থাৎ যে ধারণায় বিজনেস এবং তার মালিক দুজন আলাদা ব্যক্তি বলে মনে করা হয়, এই ধারণাকে বলা হয় এন্টিটি কনসেপ্ট। আর এই ধারণার উপর ভিত্তি করেই গড়ে উঠেছে ক্যাপিটাল অ্যাকাউন্ট। ক্যাপিটাল অ্যাকাউন্ট কথার অর্থ হচ্ছে গিয়ে মালিক যখনই তার বিজনেসে কোনো কিছু কন্ট্রিবিউট করে, কোম্পানির রেসপেক্টে সেই জিনিসগুলোকে যে অ্যাকাউন্টের মধ্যে হিসাব দেখানো হয়, সেই হিসাবের নাম হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট। এবং ক্যাপিটাল অ্যাকাউন্টের নেচার কি হবে? অন্য একজন ব্যক্তি যদি আমাকে কোনো কিছু দেয়, তাহলে আমার জন্য কি হবে? সেটা একটি লাইবিলিটি বা ধার বা দায়, যে জিনিসটা আমার পরবর্তীকালে তাকে ফেরত দিতে হবে। সেম ভাবে মালিক যখনই কোনো জিনিস বিজনেসে কন্ট্রিবিউট করে, সেটাকে বলা হয় ক্যাপিটাল অ্যাকাউন্ট। আর ক্যাপিটাল অ্যাকাউন্টের নেচার হচ্ছে একটা লাইবিলিটি, কারণ মালিক আলাদা ব্যক্তি, সে বিজনেসে কোনো জিনিস দিয়েছে, বিজনেসের জন্য আলাদা ব্যক্তি কোনো জিনিস দিয়েছে, তাই সেটি হচ্ছে একটা লাইবিলিটি অ্যাকাউন্ট। এরপরে আমরা শিখবো ড্রয়িং কাকে বলে। ড্রয়িং ঠিক ক্যাপিটালের উল্টো। মালিক যখনই কোনো জিনিস কোম্পানিতে বা বিজনেসে ইন্ট্রোডিউস করে বা ইনভেস্ট করে, সেটাকে বলি ক্যাপিটাল অ্যাকাউন্ট। আর যখনই মালিক বিজনেস থেকে কোনো জিনিস তুলে নিয়ে যাচ্ছে, বাড়ি নিয়ে চলে যাচ্ছে, সেটাকে বলবো ড্রয়িংস। অর্থাৎ ক্যাপিটালের উল্টো হচ্ছে ড্রয়িংস। এরপরে আমরা শিখি বিজনেসের জন্য লাইবিলিটি কাকে বলে। দ্য অ্যামাউন্ট পেয়েবল টু আউটসাইডার্স ইজ কল্ড দ্য লাইবিলিটি। বিজনেসের জন্য কোনো জিনিস যখন কাউকে পেমেন্ট করতে হবে, দিতে হবে, তার জন্য সেটাই দায়। সাধারণভাবে বলতে গেলে চলে, ধরো আমরা একটা দোকান থেকে মোবাইল কিনলাম, বললাম কাল সকালে এসে মোবাইলের দামটা দিয়ে যাবো। তো মোবাইলের দামটা তোমাকে দিতে হবে, তো আমার জন্য একটা দায় জন্মে গেল, লাইবিলিটি জন্মে গেল। ঠিক তেমনভাবেই লাইবিলিটি বিজনেসের ক্ষেত্রে তাকে বলা হবে যখন বিজনেস কাউকে দিতে কোনো জিনিস বাধ্য বা কাউকে কোনো টাকা দিতে হবে। তো কোম্পানির জন্য সেটা একটা দায় জন্মে গেল, বিজনেসের জন্য সেটা একটা লাইবিলিটি জন্মে গেল। এবার সেই লাইবিলিটিটা সময় হিসাবে দুই ভাগে ভাগ করা যেতে পারে। যদি কোনো লাইবিলিটি 1 বছরের মধ্যে পেমেন্ট করতে হবে, সেটাকে আমরা বলবো কারেন্ট লাইবিলিটিস বা শর্ট টার্ম লাইবিলিটি। কোনো দায় যদি 1 বছরের বেশি বা 1 বছরের পরে পেমেন্ট করব, সেটাকে আমরা বলবো লং টার্ম লাইবিলিটিস বা নন কারেন্ট লাইবিলিটিস। উদাহরণ কি? কারেন্ট লাইবিলিটিস হচ্ছে ক্রেডিটার্স। আর কি হতে পারে? ব্যাংক থেকে আমরা একটা লোন নিয়েছি, কত বছরের জন্য? 5 ইয়ার্সের জন্য। তো ব্যাংক থেকে আমরা 5 বছরের একটা লোন নিয়েছি, তো ব্যাংক লোনটা হচ্ছে আমার একটা লং টার্ম লাইবিলিটি। কেন? 1 বছরের বেশি ধরে এই লাইবিলিটিটা থাকবে। এরপরে আমরা আসি অ্যাসেট কাকে বলে। এনিথিং হুইচ ইজ ইন দ্য পজেশন অফ দ্য বিজনেস, যে জিনিসটি বিজনেসের কন্ট্রোলে রয়েছে, বিজনেসের কাছে রয়েছে, বিজনেসের অধিকার রয়েছে, অ্যান্ড হুইচ উইল গিভস ইকোনমিক বেনিফিটস, এবং যে জিনিসটা কোম্পানিকে ফিউচারে ইকোনমিক বেনিফিটস দেবে বা কোনো না কোনো বেনিফিটস দেবে, সেই জিনিসটাকে আমরা বলবো অ্যাসেট। ফর অ্যান এক্সাম্পল, কোম্পানির কাছে একটা ল্যান্ড রয়েছে, সেই ল্যান্ডের মালিককে বিজনেস, এবং ল্যান্ড থেকে আমরা জানি বিভিন্ন রকমের সুযোগ সুবিধা বিজনেস পেয়ে থাকে, তাই আমরা ল্যান্ডকে বলবো একটা অ্যাসেট। এবার সেই অ্যাসেটও আবার দু রকমের হতে পারে। এক, কোনো অ্যাসেটের ভ্যালু যদি 1 বছরের মধ্যে শেষ হয়ে যায়, সেটাকে আমরা বলবো কারেন্ট অ্যাসেট বা শর্ট টার্ম অ্যাসেট। কোনো অ্যাসেটের ভ্যালু যদি 1 বছরের বেশি ধরে আমার কাছে থাকে, সেটাকে আমরা বলবো লং টার্ম অ্যাসেট বা নন কারেন্ট অ্যাসেট। ফর অ্যান এক্সাম্পল, বিল্ডিং। কোনো ব্যক্তির কাছে মনে করো ডেটাস রয়েছে। ডেটাস কাকে বলে?
কোনো ব্যক্তিকে যখন আমরা কোনো কিছু বিক্রি করি এবং তার কাছে আমরা টাকা পাই, তো সেই ব্যক্তিটা আমার সম্পত্তি, সেই ব্যক্তির কাছে আমার টাকা পাবো, সেই টাকাটা আমার সম্পত্তি, এবং সেই সম্পত্তিটা সেই ব্যক্তিটা অবশ্যই আমার 1 বছরের মধ্যে দিয়ে দেবে। কারণ আমরা কখনই যখন জিনিস বিক্রি করি এটা ভাবি না যে সেই ব্যক্তিটা অনেক বছর পরে আমার টাকা দেবে। আমরা ধরি কি যে 1 মাস 2 মাস 3 মাসের মধ্যে আমার টাকাটা দিয়ে দেবে। তাই যে সমস্ত সম্পত্তি 1 বছরের মধ্যে পাওয়া যায় বা তার ভ্যালু শেষ হয়ে যায় তাকে আমরা বলবো কারেন্ট অ্যাসেট। আর কোনো সম্পত্তির ভ্যালু বছরের পর বছর থাকবে, অর্থাৎ 1 বছরের বেশি থাকবে, তাকে আমরা বলবো নন কারেন্ট অ্যাসেট বা লং টার্ম অ্যাসেট। ফিকটিশিয়াস অ্যাসেট কাকে বলে? ফিকটিশিয়াস অ্যাসেটস বা অলীক সম্পত্তি, এই ওয়ার্ডটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকেরই এই ফিকটিশিয়াস অ্যাসেট সম্পর্কে সঠিক ধারণা বা ক্ল্যারিটি থাকে না। তো ফিকটিশিয়াস অ্যাসেটস হচ্ছে সেই সম্পত্তি যেটা আসলে কোনো সম্পত্তি নয়, কিন্তু এটাকে সম্পত্তি বলে মনে করা হয়। যেমন ধরো বাল্ক অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস। ধরো কোনো এক বিজনেস একবারে প্রচুর টাকার একবারে খরচা করে ফেলে। এইবার ধরো সেই খরচাটা যখন আমরা করলাম, ফর এক্সাম্পল অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছি, যখন কোনো বিজনেস কোনো কিছুর অ্যাডভার্টাইজ দেয় তার ফল কি একদিনে শেষ হয়ে যায়? এবং সেটা আমরা 1 মাস পরেও মনে থাকে, 1 বছর পরেও মনে থাকে যে এরকম একটা অ্যাড দেখেছিলাম। তো কোম্পানিটা ওই অ্যাডটা এমনভাবে চালিয়েছে যে মানুষের মনের মধ্যে অ্যাডটা ঢুকে গেছে এবং সেই প্রোডাক্টটা আমাদের সবসময় মনে থাকে। অর্থাৎ একটা অ্যাডের জন্য যে খরচাটা করলো বিজনেস, তার প্রভাব অনেক বছর মানুষের ওপর থাকে। এইবার অ্যাকাউন্টস বলে যদি কোনো বিজনেস একবারে অনেক বেশি খরচা করে ফেলে, সেই খরচাটা একবারে খরচা হিসেবে না দেখিয়ে সেই খরচাটা ভাগ ভাগ করে ছোট ছোট পার্টে অনেক বছর ধরে দেখাও। যেমন করে যদি আমি একবারে 1 কোটি টাকার খরচা করে ফেলি, সেই খরচাটা একবারে না দেখিয়ে সেই অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেসটা 1 বছর 1 লাখ টাকা, পরের বছর 1 লাখ টাকা, এরকম করে করে আমরা 10 বছর ধরে আমরা সেটাকে দেখাবো খরচা হিসেবে। তো প্রথম বছরে ধরো আমি যেটুকু খরচা দেখালাম, বাকি টাকাটা সেই বছরের জন্য অ্যাসেট হিসাবে ধরে নেব। অর্থাৎ এটা অ্যাকচুয়ালি কোনো সম্পত্তি নয়, কিন্তু আমরা সম্পত্তি বলে মনে করছি কারণ এর ভ্যালুটা 1 বছরের বেশি ধরে পাবো। এরপরে রিসিপ্টস কাকে বলে? এনিথিং রিসিভড ফ্রম আদার্স ইজ কল্ড আ রিসিপ্ট। আমরা অন্য কারোর কাছ থেকে যেটা পাচ্ছি সেটাই আমার জন্য রিসিপ্ট। যেমন করে সেল অফ ফিক্সড অ্যাসেট, আমরা কোনো একটা বিল্ডিং বিক্রি করেছি, টাকা পেয়েছি, সেই টাকাটা আমার জন্য রিসিপ্ট। আমরা লোন ব্যাংক থেকে নিয়েছি, সেখান থেকে টাকা পেলাম, সেটা আমার রিসিপ্ট। আমরা গুডস বিক্রি করলাম এবং গুডস বিক্রি করে টাকা পেলাম, সেটাও আমার রিসিপ্ট। এরপরে আসি আমরা এক্সপেন্ডিচার কাকে বলে। এনি টাইপ অফ পেমেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। যখনই আমরা কোনো কিছু পেমেন্ট করছি, কাউকে কোনো কিছু দিচ্ছি, ফর দ্য রিসিপ্ট অফ দ্য বেনিফিট, কোনো বেনিফিট পাওয়ার আশায় যখনই কোনো কাউকে কিছু দিচ্ছি, সেটাই হচ্ছে পেমেন্ট। আর সেই পেমেন্টটাকে বলা হবে এক্সপেন্ডিচার। তাহলে এক্সপেন্ডিচার কাকে বলে? ধরো আমি তোমাকে কোনো কিছু দিলাম কোনো বেনিফিট পাওয়ার আশায়, সেটা আমার এক্সপেন্ডিচার। ক্লিয়ার? এবং তার ভ্যালু যদি 1 বছরের বেশি থাকে, সেটাকে আমরা বলবো ক্যাপিটাল এক্সপেন্ডিচার। এবং ক্যাপিটাল এক্সপেন্ডিচারটাই হচ্ছে আমাদের অ্যাসেট হিসেবে ধরা হয়। ইট ইজ অ্যান ফিক্সড অ্যাসেট। অর্থাৎ যে সম্পত্তির ভ্যালু 1 বছরের বেশি ধরে থাকে তাকে আমরা বলি ফিক্সড অ্যাসেট বা লং টার্ম অ্যাসেট। তো লং টার্ম অ্যাসেট কাকে বলে? যার ভ্যালু 1 বছরের বেশি ধরে থাকবে। ধরো উদাহরণ যদি দিয়ে বলি, আমরা দোকান থেকে একটা কম্পিউটার কিনেছি। কম্পিউটারের ভ্যালুটা কি 1 বছরের মধ্যে শেষ হয়ে যাবে? না, কম্পিউটারটা বছরের পর বছর আমার কাছে থাকে, বছরের পর বছর ধরে আমরা ইউজ করি। তাই যখনই কোনো পেমেন্ট করেছি, দেখো কম্পিউটার আমরা কিনলাম, 50,000 টাকা পেমেন্ট করলাম, তো এটা একটা পেমেন্ট। এবার সেই পেমেন্টটাকে আমরা কি হিসাবে দেখাবো? এক্সপেন্সেস নাকি অ্যাসেট? যদি তার ভ্যালু 1 বছরের বেশি ধরে থাকে তাহলে সেটা আমার জন্য ফিক্সড অ্যাসেট বা লং টার্ম অ্যাসেট, এবং সেই পেমেন্টটাকে বলি ক্যাপিটাল এক্সপেন্ডিচার। তাই যখন আমরা এক্সপেন্ডিচার করছি, সেটা যদি 1 বছরের বেশি ধরে তার ভ্যালুটা আমরা পাই, তাকে বলবো ক্যাপিটাল এক্সপেন্ডিচার। আর ক্যাপিটাল এক্সপেন্ডিচারই হচ্ছে আমার ফিক্সড অ্যাসেট বা লং টার্ম অ্যাসেট। যেমন উদাহরণ ফার্নিচার, বিল্ডিং এটসেট্রা আমরা কিনেছি, তো এইগুলো হচ্ছে আমার লং টার্ম অ্যাসেট বা ক্যাপিটাল এক্সপেন্ডিচার। আর কোনো পেমেন্ট তার ভ্যালু যদি 1 বছরের মধ্যে শেষ হয়ে যায়, তাকে আমরা বলবো রেভিনিউ এক্সপেন্ডিচার। আর রেভিনিউ এক্সপেন্ডিচারকেই আমরা বলি এক্সপেন্সেস। অর্থাৎ কোনো কিছু পেমেন্ট করেছি, তার ভ্যালু শেষ হয়ে গেছে, 1 বছরের মধ্যে শেষ হয়ে যাবে, সেটাকে আমরা বলবো এক্সপেন্সেস। এবং সেটা আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের মধ্যে দেখাই। উদাহরণ স্যালারি পেমেন্ট। কোনো ব্যক্তি আমার কাছে কাজ করেছে, তার জন্য আমি তাকে স্যালারি পেমেন্ট করেছি। তো সে যে কাজটা করেছে সেটা 1 মাসের মধ্যেই শেষ এবং তার পেমেন্ট নিয়ে বাড়ি চলে গেছে। এই যে পেমেন্টটা করলাম, এই পেমেন্টটাকে বলবো আমরা রেভিনিউ এক্সপেন্ডিচার। আর রেভিনিউ এক্সপেন্ডিচারকে আমরা ট্রিট করি অ্যাজ এক্সপেন্সেস। এবার আমরা একটা গুরুত্বপূর্ণ কম্প্যারিজন করতে চলেছি। রেভিনিউ বা সেলস, তার সাথে ইনকাম, তার সাথে প্রফিট, তার সাথে গেইনসের মধ্যে পার্থক্য। অর্থাৎ সেলস, ইনকাম, প্রফিটস এবং গেইন, এই 4টে শব্দের মধ্যে পার্থক্যটা কি? অনেকে এই 4টে শব্দকে গুলিয়ে ফেলে যে সেলস কাকে বলে, ইনকাম কাকে বলে, প্রফিটস কাকে বলে, গেইন কাকে বলে। ইনকাম, প্রফিটস আর গেইনস এই 3টে শব্দকে শুনতে অনেকটা একই মনে হয়, কিন্তু অ্যাকাউন্টসের ভাষায় কিছুটা ডিফারেন্ট রয়েছে। যেমন যদি আমরা 100 টাকা দামের কোনো একটা জিনিস 300 টাকায় বিক্রি করছি, তাহলে 100 টাকাকে বলবো কস্ট,
অর্থাৎ খরচা। এবং সেই 100 টাকার জিনিসটা তৈরি করে বা কিনে আমরা 300 টাকায় বিক্রি করছি। যত টাকায় বিক্রি করি সেটাকে আমরা বলবো সেল, ঠিক আছে। এবং এই 100 টাকার জিনিসটা 300 টাকায় বিক্রি করে আমাদের 200 টাকার ইনকাম হয়েছে, ক্লিয়ার। এবং এই 200 টাকা ইনকাম হওয়ার পরে ইনকাম থেকে আবার কিছু খরচা বিয়োগ যায়। যেমন যে সেলসম্যানকে দিয়ে আমরা এই বিক্রিটা করালাম সেই সেলসম্যানকে পেমেন্ট করতে হবে, স্যালারি দিতে হবে, কমিশন দিতে হবে, তাহলে ইনকাম থেকে সেই এক্সপেন্সেসগুলো বাদ যাবে এবং তারপরে আমার হাতে যে টাকাটা পড়ে থাকবে সেইটাকে আমরা বলবো প্রফিট। তাহলে প্রফিট কাকে বলে? ফ্রম ইনকাম উই লেস এক্সপেন্সেস অ্যান্ড দেন উই গেট দ্য প্রফিট। যে দামে জিনিসটাকে কিনি সেটা বলে সেই জিনিসের কস্ট বা দাম। এবং 100 টাকায় কেনার পর 300 টাকায় বিক্রি করছি, 300 টাকায় বিক্রি করাটাকে বলবো সেল। 300 টাকায় বিক্রি করে 200 টাকা কি হলো? ইনকাম। এবং সেই ইনকাম থেকে অন্যান্য খরচা বিয়োগ করার পর হাতে অ্যাকচুয়ালি যে টাকাটা পড়ে থাকে সেটাকে আমরা বলি প্রফিট। এই উদাহরণে দেখো 100 টাকার জিনিস 300 টাকায় বিক্রি করলাম, 200 টাকা ইনকাম। 200 টাকার জিনিস 300 টাকায় বিক্রি করলাম, 100 টাকার ইনকাম। 150 টাকার জিনিস 450 টাকায় বিক্রি করলাম, 300 টাকার ইনকাম। টোটাল আমার 600 টাকার ইনকাম হয়েছে। ধরে নাও এই 600 টাকা থেকে আমরা কমিশন বাবদ 200 টাকা কাউকে পেমেন্ট করেছি। আমার হাতে পড়ে থাকবে কত? 400 টাকা। এই 400 টাকাকে আমরা বলবো প্রফিট। সো গট ইট? এইবার আমরা বুঝি প্রফিট আর গেইনের মধ্যে পার্থক্য কি। প্রফিট নর্মালি বিজনেস করে বিজনেস থেকে আর্ন করা যায় এবং সেটা সার্টেন, অর্থাৎ কি হবে না হবে সেটা আগে থেকে বোঝা যায়। কিন্তু গেইন কথার অর্থ হচ্ছে কি আনসার্টেন, আমরা জানিই না, অর্থাৎ এক্সট্রা কোনো প্রফিট কামিয়ে ফেললাম, এক্সট্রা কোনো টাকা পেয়ে গেলাম। ফর এন এক্সাম্পল, আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তায় যেতে যেতে 500 টাকার একটা নোট আমরা খুঁজে পেলাম। আমরা কি জানতাম আগে রাস্তায় যেতে যেতে যে 500 টাকা খুঁজে পাবো? এই 500 টাকাটা হচ্ছে আমার জন্য একটা গেইন। গুডস কথার অর্থ হচ্ছে যে জিনিসের আমরা ব্যবসা করি, আমার ব্যবসার জন্য সেই জিনিসটা হচ্ছে গুডস। তাহলে যে জিনিসের আমরা ব্যবসা করি সেটাই আমার জন্য গুডস। ফর এক্সাম্পল, আমরা ফার্নিচারের ব্যবসা করি, সো আমার ব্যবসার জন্য ফার্নিচার হচ্ছে একটা গুডস। ধরো আমার ফার্নিচারের ব্যবসা, আমার দোকানে কম্পিউটার পড়ে আছে, সো কম্পিউটার কিন্তু তখন আমার জন্য অ্যাসেট হবে, রাইট? কারণ কম্পিউটার ভ্যালু 1 বছরের বেশি ধরে থাকে, আর যেটা ভ্যালু 1 বছরের বেশি ধরে থাকে সেটা আমার জন্য অ্যাসেট। তাই গুডস কাকে বলবো? গুডস হচ্ছে এমন একটা জিনিস যে জিনিসে আমরা ব্যবসা করি, আমার ব্যবসার জন্য সেই জিনিসটা হচ্ছে গুডস, বাকি জিনিসগুলো হচ্ছে অ্যাসেট। ফর এক্সাম্পল, আমার কম্পিউটারের বিজনেস, আমার যদি কম্পিউটারের বিজনেস হয় তাহলে কিন্তু আমার জন্য কম্পিউটার হবে গুডস, আর ফার্নিচার যদি থেকে থাকে সেটা আমার জন্য হবে অ্যাসেট। ডেটাস কাকে বলে? গুডস যদি ধারে বিক্রি করি, গুডস যদি আমরা ধারে সেল করি, তখন যাদের কাছে আমরা টাকা পাবো তাদেরকে বলবো আমাদের জন্য ডেটাস বা দেনাদার। অর্থাৎ আমরা যার কাছে টাকা পাই সে আমার জন্য ডেটাস বা সম্পত্তি, অর্থাৎ তার কাছে আমরা টাকা পাই। ক্রেডিটার্স কাকে বলে? আমরা গুডস ধারে কিনেছি, ধারে আমরা কি করছি? কিনেছি, এবং সে আমার কাছে টাকা পাবে। যে ব্যক্তিটা আমার কাছে টাকা পায় সে হচ্ছে কি আমার ক্রেডিটার্স, ক্লিয়ার? অর্থাৎ আমরা ধারে কোনো জিনিস বিক্রি করলাম, যার কাছে আমরা টাকা পাবো সেই ব্যক্তিটা আমার জন্য ডেটার্স বা দেনাদার, সম্পত্তি। আর আমরা কারো কাছ থেকে জিনিস কিনেছি, সে আমার কাছে টাকা পায়, সে হচ্ছে কি আমার ক্রেডিটার্স বা পাওনাদার বা দায়। সো থ্যাংক ইউ সো মাচ টু অল মাই স্টুডেন্টস। আমাদের অ্যাকাউন্টসের ইন্ট্রোডাকশনের সমস্ত টপিক কমপ্লিট হয়েছে। তো আমি তোমাদেরকে অনুরোধ করবো যে ক্লাসগুলোকে তোমরা রিভিশন করো এবং এখান থেকে নোট করো নিজেদের মতো, এবং সেটাকে পড়ে পরীক্ষার আগে কনসেপ্ট ক্লিয়ার করো। আমরা পরবর্তী যে ক্লাসটি করব সেটি হলো রুল অফ ডেবিট ক্রেডিট, অর্থাৎ কিভাবে অ্যাকাউন্টসে একটা ট্রানজাকশনকে হিসাব রাখতে হয়, তার জন্য রুলটা কি, সেই রুল অফ ডেবিট ক্রেডিটটা করব। তো নেক্সট ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো সবাইকে অনুরোধ করব পরবর্তী ক্লাসটি দেখার আগে আগের 3টি ইন্ট্রোডাকশন ক্লাস সম্পূর্ণভাবে দেখো, রিভিশন করো, প্র্যাকটিস করো। সো থ্যাংক ইউ সো মাচ। আর আমার এই ক্লাসগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে, কনসেপ্টগুলো যদি তোমাদের ক্লিয়ার হয়ে থাকে, কমেন্ট বক্সে জানাও, লাইক করো, সাবস্ক্রাইব করো। আর সমস্ত বন্ধু যারা কমার্স নিয়ে পড়ছে তাদের সবাইকে ভিডিওর লিঙ্কটি পাঠাও যাতে তারাও উপকৃত হয়। সো থ্যাংক ইউ সো মাচ।